আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি বলছো? তুমি তো অনেক বড়, তবে ইংরেজি কেন বুঝতে পারছো না? তোমার টিচার তোমায় ইংরেজি পড়ায়নি? খবরদার, আবার দেশে বসে ওই ফিরিঙ্গিদের ভাষায় কথা বলবে না। তাহলে আগামীকাল থেকে ইংরেজি টিচারকে ক্লাস নিতে বারণ করে দিবে। কেন ইংরেজি ক্লাস বাদ দিতে বলবো কেন? তুমি তো ইংরেজি বলতে মানা করছো, তাহলে পড়বো কেন? শেখার বলার মধ্যে পার্থক্য রয়েছে। বলতে বারণ করেছি, পড়তে নয়। তুমি বুড়ো হয়ে গিয়েছো নানু ভাই। সিয়া ঠিক বলে, ঠিক করে কথা বলতে পারো না। যে কোনো একটা বলো। ওকে, এত রাত পর্যন্ত জেগে থেকো না, এটা ব্যাড হ্যাবিট। ফলে পচা বলবে তোমায়। তো তুমি কি করছো এখানে না ঘুমিয়ে? কুচু করতে উঠেছি। তো বাইরে বের হয়েছো কেন? তোমাদের রুমেই তো বাথরুম রয়েছে। রুমের সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে। সবগুলোর একসাথে ছুঁচো আসে কি করে? চুচু কি আপনার বাবার সম্পদ যে বলে কয়ে আসবে? সাইফের কণ্ঠে আশফাক আহমেদ ক্রুদ্ধ চোখে তাকালো তার দিকে। মাত্রই এসেছে সে। আশফাক কিছু বলার আগেই আবারও বাচ্চ কণ্ঠটি শোনা গেল। পাপা, আজকে তো কথা ছিল ওয়াফেল খাওয়াবে, খাওয়ায়নি। লাস্ট উইকেটেও খাওয়ায়নি। বাচ্চাটি গোল গোল তাকিয়ে বলল সাইফের উদ্দেশ্যে। আশফাক আহমেদ তেতে উঠল। হ্যাঁ, ওগুলোই তো খাবে। দাঁত যে কয়টা আছে সেগুলো নষ্ট করতে। কয়টা দাঁত পুরোপুরি রয়েছে সব কয়টা তো আধ খাওয়া। তারপর ডেন্টিস্টের কাছে যেতে যত বাহানা। ডেন্ডিস গুঁতো দেই, রক্ত বের করে দেই, ব্যথা দেই। তুমি জানো না আমি ভয় পাই রক্ত দেখলে? এই এত চকলেট না খেলে একটা গুঁতো খাওয়া লাগতো না। নিজের দোষে নিজে ভোগ। তোমার বুদ্ধি নেই? পাপা সিয়া ভালো, তাদের অনেক বুদ্ধি। তুমি কি জানো না আমার আবার নতুন দাঁত উঠবে এইগুলো পরে গিয়ে? তাই এখন ইচ্ছে মতো চকলেট খেতে হবে। পাপা বলেছে নতুন দাঁত উঠলে আর চকলেট খাওয়াবে না, তাই তো আমি খেতে চাইছি। কি বললে? আমার বুদ্ধি কম? আমি বলিনি, তুমি তোমার কাজে প্রমাণ করেছো। ওকে বাচ্চা, অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও। আগামী উইকেন্ডে পাক্কা ওয়াফেল খাওয়াবো। থ্যাংক ইউ পাপা। বাচ্চাটি চমৎকার হেসে বলল। সাইফ হাসলো, আলগোছে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়াতে আজলাই ছোট্ট মুখটা নিয়ে কপালে আলতো চুমু দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, নানু ভাইয়ের মাথার তার ছেঁড়া, তার সাথে লাগতে যেও না। ঘুমিয়ে পড়ো, কাল মর্নিং শিফটে ক্লাস। ওকে বাবা। বাচ্চাটি বুঝপানে নেয় মাথা নেড়ে বলল। পরপরই প্যান্টের চেনে হাত দিয়ে গোল গোল দৃষ্টি ফেলে তড়িৎ কণ্ঠে বলল, প্যান্ট ডিজে যাচ্ছে, আমি যাই। বলে সে ছুট লাগায়। যাই বলতে নেই, আসি বলো। আসি। বাচ্চাটি প্যান্ট আঁকড়ে বলল। সাইফ উচ্চস্বরে হেসে উঠল। হাস্যরত সাইফকে পুরোপুরি অগ্রাহ্য করে আশপাক ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যেতে যেতে বিড়বিড় করে বলল। এক একটা বাপের মতো হয়েছে মাস্টারপিস। সাইফ শ্বশুরের দিকে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে অলস পায়ে হাঁটতে লাগলো আর এক একটা কক্ষে ঢুকে সব পর্যবেক্ষণ করতে লাগলো। সব কক্ষে ডিম লাইট জ্বালিয়ে রাখা, শুধু দুটো কক্ষ ব্যতীত। ওই কক্ষ দুটোতে 12 বছরের ঊর্ধ্বে 6 জন বাচ্চারা থাকে। তাদের মধ্যে সিয়াদ আইদিন সবচেয়ে বড়। তাদের পড়াশোনার সময় শেষ হবে রাত 12:30টায়। সাইফ সেখানে গিয়ে কিছুক্ষণ বসলো, হালচাল জিজ্ঞাসা করলো। তারা প্রত্যেকে ক্যান্টনমেন্টে পড়ে, পড়ার চাপ অধিক থাকে। উপরন্ত কোচিংয়েও পড়া থাকে। বলা বাহুল্য, আশা ফাউন্ডেশনের প্রত্যেকটা বাচ্চা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হয়েছে। তাদের শিষ্টাচার অন্যরকম, যেখানে কোনো বাইডিংস নেই। সবাই সিয়ার মতো উড়ন্ত চঞ্চল পাখি। তবে সিয়ারও যেমন অদেখা এক বাইডিংস রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে, তেমনি তাদের সকলেরও রয়েছে, যে বিষয়ে সাইফ খুবই সতর্ক। সাইফ চৌধুরী 172 জন সন্তানের জনক। কথাটা শুনতেই অদ্ভুত শোনালো, এর মধ্যকার পটভূমি মনোমুগ্ধকর। আশা ফাউন্ডেশনেও মোট 171 জন শিশু রয়েছে। সিয়াশাকে নিয়ে 172। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় রয়েছে। তাদের মায়ের নাম আশা চৌধুরী এবং বাবার নাম সাইফ চৌধুরী। আশফাক তাদের নানু ভাই, আশরাফ তাদের মামু। বুঝ ব্যবস্থা সম্পূর্ণ বাচ্চাগুলো নিজেদের সত্য জানা সত্ত্বেও তারা এই পরিচয় বহনে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দিন শেষে কতগুলো মুখ থেকে পাপা শুনতে পাই সাইফ।
তার মনে হয় তার জ্বলন্ত দীপশিখা নেই বুকটাকে কেউ ঠান্ডা করে দিয়েছে। তাদের একমাত্র পরিচয় তারা সাইফ এবং আশার সন্তান। কে অনাথ, কে পথশিশু, কে নাজাজ, এগুলো যেন তুচ্ছ তাদের এই শক্তিশালী পরিচয়ের কাছে। পৃথিবীর নিয়ম অনুযায়ী ক্ষমতা, টাকা আমাদের সমান বহন করে। তাদের ক্ষেত্রেও এই প্রথা অব্যাহত। সাইফ চৌধুরীর সন্তান বলে কথা, সবকিছু যেন প্রশ্ন তোলার সাহস কেউ করে না। বিশালাকার মাটির হাঁড়িতে প্রাণ ঠান্ডা করা মালাই শরবত, কনসার্টে মানুষের ভিড় ঠেলে গরমে হাহাকার করা যুবক যুবতী ছুটে আসছে বারংবার সেখানে, ঠান্ডা খেয়ে আবার শক্তি অর্জন করার জন্য। এই বুড়ো 2 গ্লাস দিত। হাড়গোড় দৃশ্যমান, গা তেল ছিটছিটে, কালশিটায় দাগ পড়া, কাটাচিরা দাগ মুখ জুড়ে, দেখতে গা শিরে ওঠে। এমন চেহারা 2 পুরুষ শরবতওয়ালা অনুগ্রাহকদের চাহিদা পূরণ করে তাদের দিবে, এই সময়টুকু তাদের হাতে নেই। এই তোকে কখন দিতে বলছি, এখনো দিচ্ছিস না কেন? উগ্রচিত্রে কথাটা বলে তন্নতে একটা লোক ছিনিয়ে নিল দোকানের হাত থেকে স্টিলের গ্লাসটি। গ্রাহকের এমন আয়োজনে দোকানে রাগ লাগলো, ভদ্রতা বজায় রাখলো। আরে ভাইজান, এই কাস্টমাররা আগে আইছে, টাগরও তো আগে দিতে হইব নাকি? আইসাই এমন তাড়া দিলে তো হইব না, আমরা 2 জন মানুষ দিয়া পারতে তো হইব। এই মা শালা, তোর দেড় অপেক্ষায় বইতেই আমাগো পাইছস, আমাগোরে সর এখান থেকে, তোর দেয়া লাগবে না। বলে লোক দুটোকে দোকানিকে ঠেলে সরিয়ে দিল, আর তার সহায়তা করা ছেলেটাকেও। হাড়ির ঢাকনাটা সরিয়ে তার ভেতরে কয়েকটা নাড়া দিল ঘুটুনি দিয়ে। মুখে বিচ্ছিরি হাসি নিয়ে পকেট থেকে কয়েকটা প্যাকেট বের করলো। সাদা পাউডার দৃশ্যমান হলো। দোকানি আর্তনাদ করে উঠল, অনুনয় করে বলল, ভাইজান, এগুলো শেষ কইরেন না, আরো সবাই খাইবে, আমি আপনাকেও দিতাছি। যে কয় গ্লাস খাবেন? শালা, তোর মরণ চেয়েছে, চুপ কইরা বস। সবগুলো মরার আগে এইগুলি খাইয়া শুভ্র হইয়া মরবি, দেখবি আল্লাহ তাড়াতাড়ি জান্নাতে পাঠাইয়া দিব তো করে। লেই লোকটি খ্যাক খ্যাক করে হেসে উঠল। হৈ হৈ করে পাউডারের গুঁড়োগুলো মিশাতে লাগলো মাটির হাঁড়িতে। তন্নতে ভিড় ঠেলে 2 যুবক এগিয়ে আসলো। লোক দুটোর হাতের প্যাকেটগুলোর দিকে কামক নজরে তাকিয়ে বলল, ভাই, আমগরে 2 প্যাকেট দেওয়া যাইব? এই শরবতে পর্তায় প্রশ্ন না গো আমগো। লোক দুটো যেন ঢের মজা পেল স্বজাতির আগমনে। আমোদিত হয়ে 2টো প্যাকেট ধরিয়ে দিল লোক দুটোর হাতে। সুবেদার ও দিলজার প্যাকেট দুটো হাতে নিয়ে চমৎকার হাসি দিল। সুবেদার কৌতূহল বশত একটু ঘ্রাণ নিয়ে শুকতে দেখতে লাগলো। দিলজার বিতৃষ্ণা ভরা দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে। সে বোকা বোকা হাসি দিয়ে বলল, দেখলাম কি আছে এগুলোতে যে মাগুলো এত পিনিক খায়। স্যার 1 ঘন্টার মধ্যে সব জায়গায় সাক করতে বলেছে। পিনিক খোঁজা বন্ধ করে কাজে লেগে পড়ুন। কি খুশুর খুশুর করতেছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট মাল, লোক প্রাইজে পাইবেন না। এক চুমুকে 1 গ্লাস শরবত খেয়ে বলল লোকটি। সুবেদার এবারও হাসি দিল। দিলজার পকেট হাতাতে হাতাতে বলল, চিন্তা করবেন না ভাই, খালি পকেট নিয়ে তো এই ডি খাইতে আই নাই। তা খালি খাইবেন নাকি কাজ পেঁচও আছে? বুঝমি তো, খাইতে লইলে কেসার জন্য ইনকাম করা লাগে। আর এই সরকারের আমনের চাকরি তো দূরের ব্যাপার স্যাপার, বদলা খাটলেও ভাতের যোগান দিতে কষ্ট হয়ে যায়। আমার মনে হয় না আপনি খুইলে বলা লাগবো। হাতে যা আছে একটু ব্যবস্থা করে দেন। লোক দুটো এবার একটু সিরিয়াস হলো। এমনিতে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছে। নিজেদের অবস্থা বিবেচনা করে যুবক দুটির কথার মানে বুঝতে সমস্যা হলো না। কোনো একদিন তারাও এমন কারণবশত আজই এই পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে বলল, আইগো একটা কাজ আইছিল, বড় ধরনের একটা ইনকাম করার চান্স ছিল, কিন্তু আগে যোগাযোগ করতে হইতো। আজকের ট্রাক্স তো প্রায় শেষ, এখন শুধু ধামাকা বাকি। ফিসলে হেসে বলল একটি যুবক। ফের আশ্বস্তের কণ্ঠে বলল, চিন্তা করিস না, আমাকে বসে একটা ব্যবস্থা কইরা দিব। ভালো কাজের একটা দুয়ার বন্ধু হইলে খারাপ কাজের 10টা দুয়ার খুলে বসে থাকে। দুনিয়ায় কেউ না খায়া মরব না। আল্লাহর লগে না থাকলেও শয়তান লগে থাকে সব সময়। সুবেদার ও দিলজার বিগলিত হাসলো। কৃতজ্ঞতায় আচ্ছাদিত হয়ে লোক দুটো হাত জড়িয়ে ধরল। লোক দুটো চিরবিরি উঠল। এই সর, নষ্ট মাগ মতো তাড়াতাড়ি
করতেছস কেন? সুবেদার দিলজার তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল। ঘর্মাক্ত শরীরে বিভ্রান্ত ন্যায় এদিক ওদিক ছুটে চলেছে দর্পণ। মেয়েটি চঞ্চল, উদ্ভ্রান্ত, দুরন্ত, হুঁশজ্ঞান হারিয়ে ছুটছে দিক বিদিক। বদনের কানায় কানায় ছুটে বেড়াচ্ছে আনন্দ, উচ্ছ্বাস। তাকে ধরে রাখতে বেগ পেতে হচ্ছে দর্পণকে। হাতের মুঠোয় থাকা হাতটি বারংবার ছুটে যাচ্ছে। এবার হাতের মুঠো শক্ত করে নরম হাতটা চেপে রাখলো। ব্যস্ত সতর্ক কণ্ঠে এয়ারপোর্ট অনবরত কমান্ড দিয়ে চলেছে সে। Use a gun with a 7.62 x 39mm caliber. It will be quite smooth and obviously always use a silencer. কমান্ড দিতে দিতে ব্যস্ত হতে দর্পণ ওয়ালেট থেকে 100 টাকা বের করে দোকানের দিকে এগিয়ে দিল। দোকানি প্রগাঢ় হাসি দিয়ে না করলো সে টাকা নেবে না। দর্পণ সেদিকে একবার কপাল কুঁচিয়ে তাকিয়ে ফের এয়ারপোর্টে মনোযোগ দিল। Listen soldiers, তাদের আনন্দে কোনো বিঘ্ন যেন না ঘটে, এতটা সাবধানে কাজ করতে হবে। আজ যদি তাদের মধ্যে একজনও ক্ষতিগ্রস্ত হয় তবে নিরাপত্তা বাহিনীরা নিজেদের কাছেই নিজেদের মুখ দেখাতে পারবে না। আর নদীর তীরে মেলায় কেউ যেন আসতে না পারে। ঘাতক প্রত্যেককে জীবিত চাই আমার। এতটুকু বলে দর্পণ এয়ারপোর্ট অফ করে দিল। দোকানের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করলো, টাকা নেবেন না কেন? আরে সাহেব, সিয়া আমা কত পান খায় আমাকে পাড়ায় আইসা, তার কাছ থেকে টাকা নিলে আমাকে ব্যবসার লক্ষ্মী ছাড়া হইব। তার দৌলতে কত দূর দূরান্ত থেকে মানুষ আমার এই মশলা পান খাইতে আসে। দোকানি পান খাওয়া লাল লাল দাঁত দেখিয়ে বলল। দর্পণ হতাশার নিঃশ্বাস ফেল। খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনিও সিয়াকে চেনেন? চিনুম না কেন, 100 বার চিনি। সেটাই, আমি হয়তো এখনো তাকে চিনতে পারিনি। দর্পণের কণ্ঠে হতাশারা লুটুপুটি খাচ্ছে। মেলায় ঢুকেছে পর থেকে কতক্ষণ নাগরদোলা, কতক্ষণ বাঁশের তৈরি খাবার, কখনো মুরগি, তো কখনো পানওয়ালার দোকানে ছুটছে, তো কখনো দেখা গিয়েছে কাঠের পাতের সাহায্যে বিভিন্ন নকশা করা আলতা লাগাচ্ছে সিয়াশা। অবাক করার বিষয় হলো এই একজনও তার কাছে থেকে টাকা রাখেনি। তারা সবাই নাকি সিয়াশাকে চেনে, তাদের সাথে খুব ভাব। সেও ওয়ালেটের পকেট ঢুকিয়ে আবারও মেয়েটির হাত ধরে ভিড় ঠেলে বের হতে নিল। কিন্তু তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে উঠল একটা চাপাতি। তার চোখ বড় বড় হয়ে গেল। সে চকিতে নিজের পাশে তাকাতে দেখল রণমূর্তির চোখে তাকিয়ে আছে একজন মাঝবয়সী ক্ষুদ্র নৌকোষ্ঠী মহিলা। হাতে তার চাপাতি, যেটা তার দিকে তাক করে আছে। সে বড় বড় চোখ করে নিজের হাতের মুঠোয় থাকা মহিলাটির হাতটির দিকে আরেকবার নিজের আশেপাশে তাকালো। সিয়াশা কোথায়? সে তড়িৎ গতিটি হাতটি ছেড়ে দিয়ে বিনীত ভঙ্গিতে বলল, আমি দুঃখিত, আমি ভেবেছিলাম আমার। মেলা এসে লুচ্ছামি করো, হ্যাঁ? চেনো না তো আমরা কারা? কাইটটা কুইটটা বস্তা বন্দি করে রাখমু। সাহসিকতা, তেজ, নির্ভীকতার আভাস মহিলাটার কণ্ঠে। দর্পণের কাছে জুৎসই এক্সপ্রেশন থাকায় দর্পণ তাকে কিছু বলার জন্য উদ্যত হলো, তবে সুযোগ দিল না। তেজ, রাগ, হুমকি ধামকিগুলোকে শীতল পানির অনুকণায় পরিণত করা সিয়াসেই আগমনী কণ্ঠ। আরে ও জয়নব চাচি, ওই গেদা তোমাকে জামাই লাগে, সাইরা দাও, তোমাকে গেদি তারে সারা বাঁচবো না। পরিচিত বিকৃত কণ্ঠে দর্পণ কৌতূহলী দৃষ্টিতে তাকালো শব্দের উৎসের দিকে। তাদের থেকে 6-7 হাত দূরে একটা তাতুয়ার দোকানে কাপড়ের আড়াল থেকে লম্বাটে মুখ বের করে কথা বলছে সিয়াশা। পাশে বাহারি সাজসজ্জা রমণীদের হাসির হাট মেলেছে। জয়নব চাচি বেশ অবাক হলো সিয়ার কথায়। সে দমকে উঠে বলল, এই গেদি, তুই হাসা কথা কইতাছ? জি চাচি। সি এ বদমাইশ, তুই আগে কবি না? আমি আরো কি সব কইলাম। বলার সুযোগ দিয়েছো, তার আগেই চাপাতি উঠাইয়াল ফালাইছো। কিছু মনে করো না আব্বা, ওই নাকসেরি গেদি আমারে আগে কয় নাই তো, তাই বুঝি নাই। জয়নব চাচি দর্পণকে বলল। দর্পণ অবাকের রেশ থেকে বেরিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আপনার কোনো দোষ নেই চাচি। নিজেদের সুরক্ষার্থে প্রত্যেকটা মেয়েকে এমন সচেষ্ট আত্মনির্ভরশীল হওয়া উচিত। আর তাছাড়া আমারই ভুল, আমি ভেবেছিলাম ওটা সিয়ার হাত। হ্যাঁ, সেটাই তো। মনে করবেন আমাকে দেখতে আপনার ছোট ভাই লাগে, আমাকে ভেবে আপনি অন্য মেয়েদের হাত ধরে চলে যাবেন। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি আমাকে আদৌ ভালোবাসেন কিনা। গড়গড় করে কথাগুলো বলে সিয়াও উধাও। এদিকে জয়নব চাচি সঙ্গী সাথী সকলকে ডেকে নিয়ে আসলো।
দর্পণ কিছু বোঝার আগেই বেতের আসনে তাকে চেপে বসিয়ে দিল মাঝবয়সী একজন মহিলা। মুহূর্তের মধ্যেই সামনে আরেকটা বেতের টেবিলে হরেক রকমের খাবার ভরিয়ে দিল। সকলের মুখে এক কথা, তাদের রাজকুমারীর জন্য একটা রাজপুত্রের মতো জামাই হয়েছে, যে যতদূর পেরেছে দর্পণকে চেপে খাইয়েছে। জামাই না হয়েও জামাই আদরের প্যারা সামলাতে দর্পণে বেগ পেতে হলো। ততক্ষণে প্রাঙ্গণে আগুন জ্বালিয়ে রমণীদের ঐতিহ্যবাহী নৃত্য শুরু হয়ে গিয়েছে। দর্পণকে মধ্যমণি বানিয়ে রেখেছে জয়নব চাচি। মারমা সম্প্রদায়ের বেশ ক্ষমতাশালী পৌর মহিলা জয়নব। ভ্রমণপ্রিয় কৌতূহলী মেয়ে সিয়ার সাথেও এই সূত্রে দেখা হওয়া। হঠাৎ করেই একদিন ভোরবেলা এসে, চাচি আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি সকলের কাছে, আজ আপনার রান্না না খেয়ে আমি যাব না। অচেনা একটি মেয়ের থেকে আচমকা এমন কথাই বেশ অবাক হয় সে। যেখানে সকলে তাকে ভয় পায়, রয়েছে এই কথা বলে, সেখানে এই মেয়ে কিনা নির্ভয়ে বলছে তাকে রান্না করে খাওয়াতে হবে। পুরোটা দিন তাদের পাড়ায় আনন্দ ফুর্তি করেছে, কাজে হাত বাটিয়েছে। নতুন কোনো ঐতিহ্য দেখলে আগ্রহের সাথে সেটা শিখে নিয়েছে। তার চেয়েও বড় কথা, মেয়েটির কাছে ছোট বড় ধনী গরিব, হিন্দু মুসলমান, খ্রিস্টান বৌদ্ধ হিজা কোনো পার্থক্য নেই বলে সবাই সমান। অচিরেই প্রাণোচ্ছল মেয়েটি সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। তাই প্রথমবার নিজেদের এমন আনন্দে মেয়েটিকে পেয়ে তাদের উৎফুল্লতার শেষ নেই। যার যতটুকু সামর্থ্য তা দিয়ে মেয়েটিকে ভালোবাসে মরে দিচ্ছে। দর্পণকে চেপে চেপে খাওয়াচ্ছিল জয়নব ও তার সাথীরা। তখনই সকলের হইহুল্লোড়ে দর্পণ সেদিকে দৃষ্টিপাত করে। গায়ের বধূ ঘাটে যায়, লাল শাড়ি পিন দিয়া গায়, হাতে বাজু, পায়ের ঘুংরি দিয়া, চিকন চাকন গরম তারি, দেখতে লাগে কি সুন্দরী। শাড়ি পাইরে কোমরে বিছায় হানা দিই রেশমের বনে, গানের তালে নাচছে একদল রমণী। দর্পণে চোখ দুটো স্থির হয়ে যায় মেয়েদের মাঝে লালতাতের পোশাক পরা নিত্যরত সিয়াকে দেখে। তবে সিয়ার এদিকে কোনো খেয়াল নেই, সে মগ্ন নিজ কর্মে। চোখ দুটো বড় বড় করে মুখে প্রগাঢ় হাসি নিয়ে সকলকে অনুসরণ করে নাচছে সে। চোখে মুখে নিমগ্নতা, উৎসাহ, আনন্দ। চারিদিকে যখন আনন্দের চোরাচুরি, তখন একদল পিশাচ পৈশাসিক আনন্দ নিয়ে ওত পেতে আছে সকলের খুশি ছিনিয়ে নেওয়ার জন্য। এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবেদার, দিলজার ও ওই দুটো লোকের সাথে হেঁটে চলেছে। খানিকক্ষণ বাদ সুবেদার জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি আমরা ভাই? আমাকে বস আইব এখনই, আসলেই দেখবি আসল মজা। এই যে এত উড়াউড়ির স্বরে চিৎকার পরিণত হইব, কি যে শান্তি লাগে তখন। আর তগরে কাজের ব্যবস্থা কইরা দিবে বস, অনেক দয়ালু, কাউরে ফিরাইয়া দেয় না। টালমাটাল অবস্থার কথাগুলো বলছে যুবকটি। কথা পিছলে যাচ্ছে বারংবার। সুবেদার, দিলজার আরও সতর্ক হয়ে উঠল। এখন কোনোরকম বোকামি করলে তারা ওদের বসকে হারিয়ে ফেলবে। সুবেদার দিলজারকে নিয়ে কনসার্ট থেকে কিছুটা দূরে হিল এরিয়াতে নিয়ে আসলো। এক একে আরও 20-25 জন এসে হাজির হয় তাদের কাছে। তারা আসতেই যুবক দুটি সুবেদার ও দিলজারকে দেখিয়ে একটা লোককে বলল, ভাই, এই দুটো এসেছে কাজ খোঁজার জন্য। আমি তো জানি আপনি কত দয়ালু, তাই লইয়া আইছি। যদি একটু ভালো বেতনের কাজ খুঁজে দিতেন তাহলে একটু উপকার হতো। যুবকটি কথার পাথরের উপর বসে থাকা পোড়ো লোকটি হেসে উঠল, সুর টেনে বলল, কি হলো সুবেদার সাহেব? দিলজার সাহেব সরকার কি ফকির হয়ে গেছে? আপনাকে বেতন দিতে পারে না, নাকি বেতনে পয়সাই না? অবশ্য যে দুর্মূল্যের দিনকাল চলতেছে, এতে সততার কামাই দিয়া এক রাজ্যে মজা নেবেন তারও সুযোগ হয় না। আমি বুঝি, যৌবনে গরম একদিন আমারও এই কাজে আসতে উৎসাহিত করেছিল। এখন কোনো কাজ খুঁজা দিব, নাকি মজা নেওয়ার জন্য সুলভ মূল্যে বেশ্যা খুঁজা আইনা দেব? হঠাৎ করেই উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল। সুবেদার দিলজারের জল শক্ত হয়ে গেল নোংরা কথায়। হজম করতে কষ্ট হচ্ছে, যদিও তারা অভ্যস্ত, তবু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এটা হজম করতে। যে এরা সকলে তাদের থেকেও এক ধাপ এগিয়ে, কেননা তারা ইতিমধ্যেই জানে এখানে নিরাপত্তা বাহিনীরা অভিযান চালাবে। পরে লোকটি এবার নিজের লোকেদের উপর ধমকে উঠল, এই কুত্তারা সবগুলো একসাথে এই জায়গায় আইসোস কেন? এই দুইটারে মারতে যদি এতজন লোক লাগে, তাহলে তো আর এই কাজ করা লাগবে না। তোর লাথি মাইরা বাইর কইরা দিব সব কয়টারি। যাইয়া বউর আঁচল ধইরা পয়সা থাকবি। ওইখানে যা, সবগুলো 12টা বাজা গেল। পরে লোক সমাগম কইমা যাইব,
যত বেশি মানুষ মরব বস তত খুশি হইব। যা ওইদিকে যা, সবাই নিজের পজিশন নে। সুবেদারের রক্ত টক বগিয়ে উঠল। এরা আদৌ মানুষ নাকি জানোয়ার? যত বেশি মানুষ মারা যাবে তাদের তত বেশি আনন্দ হবে। সহ্য করতে পারল না সুবেদার। পকেট থেকে গান বের করে সোজা চালিয়ে দিল লোকটির উপর। সাথে সাথেই তীব্র ধারালো অস্ত্র ছুঁয়ে গেল সুবেদারের পৃষ্ঠদেশ। তবে নিশানা চুকে যায়নি। পুরো লোকটির কাঁধ ছুঁয়ে গিয়েছে নলাকার বুলেট। দিলজার চমকে উঠল সুবেদারের হঠাৎ এমন পদক্ষেপে। মুহূর্তে কোলাহল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল জায়গাটাতে। দিলজার প্রচুর ক্ষিপ্ত হলো সুবেদারের এমন বোকামিতে। তারা শান্তভাবে সকলকে আয়ত্ত নিতে পারত, কিন্তু না, পুরো এরিয়াতে হইচই পড়ে গেল। গুলিপ্রাপ্ত পুরো লোকটি ব্যথা তুলতে কাউকে ফোন লাগায়। ফোন ধরতে সে সাবধানী কণ্ঠে বলল, বস আপনি এইখানে আইসেন না, সইরা পড়েন। সেনাবাহিনীরা ঘিরে নিছে এইখানে সবাইকেও। অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। তার আগে লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লোকটি নিজের ফোনটাকে পাড়ের উপর থেকে দূরে ছুঁড়ে মারল। অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নিজের পথ ঘোরালো। এবার ছেড়ে দিন দয়া করে, আর এমন ভুল করব না। আমি তোমাকে ধরে রেখেছি কখন? আশফাক ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা করলো। মিনময়ী করুণ চোখে তাকালো তার দিকে। আশরাফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাতের বিশালাকার থালা থেকে আরেকটা আপেলের টুকরো নিয়ে তার মুখে ঢুকিয়ে দিতে গেল। দুই ঠোঁটের মধ্যকার ফাঁক নিশ্চিহ্ন, দাঁতে দাঁত চেপে মুখ শক্ত করে বসে আছে মিনময়ী। আশফাক দুগালে চাপ প্রয়োগ করে জোরপূর্বক আপেলের টুকরোটা ঢুকিয়ে দিল। মিনময়ী এবার নাক টেনে উঠল। আর খেতে পারছি না, বমি আসছে। কেন খেতে পারবে না কেন? প্লেটে এখনো অর্ধেক ফল রেখে গিয়েছে, এগুলো তো শেষ করতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। একটা আঙ্গুর মুখে ঢুকিয়ে ফের বলল আশরাফ। এবার যেন মিনময়ীর পেট উগড়ে আসলো, আর খেতে পারছে না। বিগত আধা ঘন্টা যাবৎ আশরাফ এগুলো তাকে জোর করে খাওয়াচ্ছে না, শাস্তি দিচ্ছে। ঘটনাটা রাত 9টার দিকে আশরাফ হাজির হয় মিনময়ীদের বাড়িতে। সাথে পথে ঘটে যা কিছু বেঁধেছে সব কিছু নিয়ে গিয়েছে। গিয়েই বলে সে মিনময়ীকে বাড়িতে নিয়ে যেতে এসেছে। এতে মিনময়ীর প্রচুর রাগ হয়। তখনই মিনময়ীর বড় বোন তাকে দেখায় আশরাফ কত কিছু এনেছে তাদের জন্য। এতে আরও রেগে গিয়েছে মিনময়ী। বলে, বড়লোকি দেখাচ্ছে আপা, টাকার গরম দেখিয়ে যা ইচ্ছা তাই করে। দেখছো না আমি একটু থাকতে এসেছি, তাই থাকতে দেবে না। টাকার গরম দেখাচ্ছে আমাদের সাথে। দুর্ভাগ্যবশত এই কথাটা আশরাফ শুনে ফেলে। শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে নিয়ে এসেছে রাত 11টায়। পুরোটা সময় একটা কথাও বলেনি আশরাফ। মিনময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে শুতে গিয়েছিল, তখনই হাজির হয় আশরাফ এক থালা শাস্তি হাতে। মিনময়ী করুণ গলায় বলল, অন্য কোনো শাস্তি দিন দয়া করে, আমি ভুলে বলেছি, আর কখনো এমন কথা বলবো না। সেটা কথা বলার আগে ভাবা উচিত ছিল, এখন বলে এসব লাভ হবে না। তোমার কথাটা তো আর ফিরিয়ে নিতে পারবো না। তাছাড়া তোমার এই যে এক প্রতি শরীরে অন্য কোনো শক্তি সইতে পারবে না। এটাই তোমার উপযুক্ত শাস্তি। যত বেশি ফল খাবে তত বেশি শক্তি পাবে। আমি পারবো, আপনি দিয়েই দেখুন। মিনময়ী অনুনয় করে বলল। আশরাফের একটু করুণা হলো মেয়েটির উপর। ঘরের এক কোণায় লন্ড্রি বাস্কেট দেখিয়ে বলল, ওইখানে আধোয়া জামা কাপড়গুলো ধুয়ে ফেলো। মিনময়ী চোখ মুখ চকচক করে উঠল। হুড়মুড় করে বিছানা থেকে নেমে গেল। বাস্কেট থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশিং মেশিনের দিকে এগিয়ে গেল। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফল খাচ্ছে আশরাফ, আর মেয়েটিকে দেখছে। ওইদিকে কোথায় যাচ্ছ? আশরাফের প্রশ্নে মিনময়ীর গতিরোধ হয়। ওয়াশিং মেশিনকে নির্দেশ করে বলল, ওই মেশিনটার কাছে যাচ্ছে কাপড় চোপড়গুলো ধুতে। এই মেশিন কেন আমার জামা কাপড় ধোবে? আমি কি ওকে বিয়ে করেছি নাকি তোমায় বিয়ে করেছি? কেন? ওটা তো আপনার জামা কাপড় প্রতিদিন ধুয়ে দেয়। তাহলে তো ওটাকেই বিয়ে করতে পারতাম, তোমায় কেন করলাম? আশরাফ শান্ত গলায় বলল। মিনময়ী বুঝলো এগুলো তাকে ধুতে হবে, তাই চুপচাপ কথা না বাড়ি বাথরুমে চলে গেল। মিনময়ী যেতেই আশরাফ ঘর থেকে বের হয়ে গেল। সোজা গেটের পাশে দারুণ ঘরে চলে গেল। দুটো মনিটরে বাড়িসহ আশা ফাউন্ডেশনের সকল সিসিটিভি ফুটেজ চলছে, আর দারুণ সেই চেয়ারে চুমুচ্ছে। আশরাফ চোয়াল শক্ত করে বিগত 3 ঘন্টার সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। মুহূর্তে রাগে ফেটে পড়ল। চেয়ারশা লুকিয়ে বাইরে যাওয়া দেখে সে দৃষ্টি সরু করে দেখার চেষ্টা করলো কার সাথে যাচ্ছে, কিন্তু ব্যক্তিটির পৃষ্ঠদেশ ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। How could you do this, Shia? বিড়বিড় করে আশরাফ বেরিয়ে পড়ল। ফোন বের করে সিয়াশা লোকেশন
ট্র্যাক করলো। বাড়ি ফেরার সময়ই তার খটকা লেগেছে। পেছনে গেটের তালা বাহির থেকে লাগানো দেখে সে গাড়ি বের করতে করতে নিজের পার্সোনাল গার্ডদের ফোন করলো। সাঙ্গু নদীর তীরের মেলায় পৌঁছাবে 10 মিনিটের মাঝে। জনমানবহীন রাস্তায় অস্বাভাবিক স্পিডে ধুলো উড়িয়ে গাড়ি চলছে। আশরাফের ভেতরে ভয়, উত্তেজনা। সে ঘামছে, শীতাতপ নিয়ন্ত্রিত থাকা সত্ত্বেও ঘামছে। চোখের সামনে ভেসে উঠল আপার মুখটা, কানে বেজে উঠল আপার শাসন কণ্ঠস্বর। রাফি, আমার পরীর কিছু হলে তোকে আমি জেলে ভরে রাখবো, সব সময় তাকে দেখে রাখবি। আশরাফের ভেতরটা কেঁপে উঠল। মনের ভেতর একের পর এক কুচিন্তারা হানা দিয়ে চলেছে। চিয়াশা ঠিক আছে তো? তার যদি যেতে দেরি হয়ে যায়? রাগে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল স্পিড। চিয়াশা এমনটা কিভাবে করতে পারলো? আর সে কার সাথেই বা গিয়েছে? কিছু ডেটা ট্রান্সফার করছি, সামনে রেখো। যতক্ষণ পর্যন্ত না আমি কমান্ড করব ততক্ষণ পর্যন্ত এই ডাটাগুলোতে হাত দেবে না। কথাটা বলে দর্পণ ফোন রেখে দিল। কোলাহল থেকে অনেকটা দূরে উঁচু টিলার ওপর বিশালাকার গাছের পাশে দাঁড়িয়ে আছে দর্পণ। লাস্ট 35 সেকেন্ড সরু নলাকার সাফেদ লাইনটি গ্রিন কালারে পরিণত হবে। লোডিং নিচ্ছে পাহাড়ি এলাকা। এছাড়াও রাত্রিভাগে সকলের কাজ শেষে একটু সময় অতিবাহিত করে প্রযুক্তিতে, তাই এই সময়টাতে নেটওয়ার্ক প্রবলেম দেখা যায় প্রায়শই। দর্পণে বিরক্তির মাত্রা বেড়ে যাচ্ছে। এটা লোকাল নেটওয়ার্ক সিস্টেম, তাই এত জ্যাম বাজছে। এই মুহূর্তে সে সামরিক বাহিনীর জন্য বর্ধকিত নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করতে পারছে না। লাইটার হবে ভাই? কারো প্রশ্নে দর্পণ অন্যমনস্ক হয়ে জবাব দিল। সেভাবে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখে পকেট থেকে লাইটার বের করে নিজের পাশের দিকে এগিয়ে দিল। তবে 1 মিনিট পার হয়ে যেত যখন লাইটারটা কেউ নিল না, তখন সে চোখ তুলে তাকায়। সপ্রতি হিংস্র চাহনি, যেখানে কিছুটা ভয়ের আভাস। আভিজাত্যে মোড়া পুরোটা কালো পোশাকে আবৃত বিশালাকার দেহের অধিকারী এক পুরুষ তার দিকে তাকিয়ে, তার দিকে নয়, কোমরে বেল্টে থাকা ক্ষুদ্রাহস্তের দিকে, যেটা টি শার্টের উপরে দৃশ্যমান হয়ে আছে। কৌতূহল মেটানোর বিন্দুমাত্র সময় সুযোগ দিল না কেউ একে অপরকে। সবেগে নলাকার ধাতব অস্ত্রটি একে অপরের ললাট বরাবর তাক করল। আগন্তুক লোকটি ফ্যাসফ্যাসে ভাঙ্গা গলায় দর্পণকে বলল, কে তুই? ওটা নামা, নয়তো এখনই শুট করব। সেম স্পিচ ফর ইউ। পুট দ্য গান, আদারওয়াইজ আই উইল শুট ইউ। তুই কে? তোর জম। তুই এক গাধা, নিজের বোকামের কারণে নিজে ফেসে গেলি। আমি তো তোকে খেয়ালই করিনি। বলে দর্পণ চোখ মারল তাকে। আগন্তুকও ফিসলে হেসে উঠল। গান তাক করে নিজের পকেট থেকে একটা ফোন বের করে সেটা দর্পণের সামনে তুলে ধরল। দর্পণ শান্ত দৃষ্টিতে ফোনের স্ক্রিনে তাকায়। খাকি পোশাকে আবৃত নিজের অবই দেখে খুব একটা বিচলিত হলো না। যে কেচের সাথে যুক্ত হয়ে কর্নেল তোয়াফেল আহমেদ, মেজর আমিন গাজীর মতো বীরযোদ্ধারা প্যান খুইয়েছে, সেখানে তার উপর এখনো কারো নজর পড়বে না, এ যেন হাস্যকর ব্যাপার। তবে মেজর দর্পণ এহসানের এসব চিন্তারা যেন দুশ্চিন্তায় পরিণত হয় একটা নাম শুনতেই। মেয়েটি যে এখানে রয়েছে, তার সাথে কোনোভাবে যদি সে জড়িয়ে যায়, নিজের উপর পূর্ণ আস্থা রেখে সে অবিচল দাঁড়িয়ে রইল। তাকে টপকে মেয়েটির কাছে কেউ পৌঁছে দেখার সেদিন দরকার পড়লে নিজেই নিজের আত্মগুরুর ভেঙে চুরমার করে দেবে। মেজর দর্শন এহসান, তাই তো? আরে শালা, ভাগ্য এক দুয়ার থেকে ঝাঁটাপেটা করলে আরেক দুয়ারে দিয়ে বরণ ডালা সাজিয়ে বসে থাকে। দুবাই থেকে এখানে আসতে হয়েছে তোকে টপকাতে। জানিস কত বড় আত্মত্যাগ করতে হয়েছে এর জন্য? স্বনামধন্য শেখের একমাত্র মেয়ে এই প্রথমবার রাজি হয়েছে রুম ডেটের জন্য। সেই মধু রেখে এখানে আসতে হয়েছে, তবে ভাবিনি এত সহজে তোকে পেয়ে যাব। বলে আগন্তুকটি খ্যাক খ্যাক করে হেসে উঠল। পরপরই চোখে মুখে কাঠিন্যতা ভর করল। আরেক সাহেব চৌধুরী, বহু বছর আগে তার মধ্যেও তোর মতো এমন যৌবনের গরম ছিল। দেখ এখন সে কাপুরুষের মতো ঘরে মুখ লুকিয়ে বসে আছে। তোর অবস্থাও তো তার মতোই হবে। আজকের এই টাস্ক তোর কারণে অসফল হয়েছে, তাতে যত না লস হবে আমাদের, তার থেকে তোকে মারতে পারলে বেশি লাভ হবে। আজকের টাস্কের বদলে তোর কুরবানি। আগন্তুকটি ফের বলল। বহু বছরের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নিজেদের উপর আস্থা, আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গেল। সততা, নিষ্ঠার বয়ান দেওয়া এমন কত বীর সাহসী কর্মকর্তাদের চোখের সামনে তোপড়িয়ে তোপড়িয়ে মরতে দেখেছে। আমাদের মানে আবারও আগাছা? আগাছাই একদিন মূল গাছটিকে নিঃশেষে করে ফেলে তো, জানিস তো?
তোর লাইলি কোথায়? আজ তো তারও এখানে আসার কথা ছিল না? আগন্তুকটি ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করল। মুহূর্তেই তপ্তশ্বাস নিশ্চিত হয়ে গেল নাসার অন্ধ থেকে। শান্ত চোখে দুটো শিকারেই দৃষ্টি নিক্ষেপ করলো আগন্তুকটির দিকে। থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করল, কি চাস? আপাতত তোর লাইলিকে চাই। শেখের মেয়ে না হোক, একজন সাহসী সেনা কর্মকর্তার প্রেমিকা বলে কত কিছু তো বিশেষ আছেই। আপাতত তাতেই সন্তুষ্ট থাকবো। আমার তোকে জীবিত চাই, কিন্তু তোর কলিজাটা বের করার জন্য আমার ভেতরটা উত্তেজিত হয়ে আছে। কি করব বলতো? বেশ মাখামাখি প্রেম, তাই না? এর জন্যই বুঝি এত জ্বলছে। বেশ মজা হবে তো তোকে মারতে। আগন্তুকটির উৎসাহী কণ্ঠস্বর দর্পণ কিছু বলার আগে রিনিয়ে সে পরিচিত নারী কণ্ঠ ভেসে আসলো। হেই মেজর, লেটস গো, ইটস টু মাচ লেট। সিয়াসা যতটা উচ্ছ্বাসিত বদনে এসেছিল ঠিক ততটাই আশ্চর্য ভীত হলো দর্পণ কারোর গানের মুখের দিকে। দর্পণ না চাইতেও ভীত হলো। এবার আগন্তুক লোকটির সাথে সাথে নিজের গুলি তাক করলো সিয়াসার দিকে। সিয়াসার আগাগোড়া পর্যবেক্ষণ করে দর্পণের দিকে তাকিয়ে মেকি অবাক হয়ে বলল, এ দেখি মেজর সাইফের প্রোডাকশন। আগে শুধু ছবিতে দেখছি, বাস্তবে তো মায়ের থেকেও দ্বিগুণ সুন্দরী।